আমার কাছে মনে হয় পলিসি মেকারস আর ইমপ্লিমেন্টারদের দূরত্ব এরকম 500 কিলোমিটারের মতো। এবং আমরা যারা ওখানে কাজ করি আমরা আসলে ইনফ্যাক্ট মানে খুবই বুঝতে পারি না যে এখন কি করা উচিত। মানে আমার কাছে কোনো ইনফ্যাক্ট কোনো পেপারই নেই। আমার যে অফিসটা চলে 92 সালে এই অফিসটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই অফিস কিভাবে চলে কোনো নীতিমালাই নেই, এর কোনো টিওনি নাই, এর কোনো জমাবল নাই। যখন দরকার হলো ফোন করে তদবির করে ঢাকায় এসে বসে অফিসার পোস্টিং করে নিয়ে যেতে হয়। তারপরে এখানে আবার যারা পোস্টিং করে তারা কিছুই বুঝে না, তাদেরকে অনেকক্ষণ বুঝাতে হয়। মানে তারা এটি কোনো রিকুইজিশন নেই আপনার, এর কোনো মানে কি বলবো এখন, ধরুন কোন একটি সংস্থা, আপনারা যদিও আমাকে বলেন নাই যে রোহিঙ্গারা এখানে আসবেন আপনি একটু অনুমতি দেন, এটা দিলে আমি বিপদেই পড়তাম। আপনারা আমাকে না জিজ্ঞাসা করে নিয়ে আসছেন, সেটি ভালো হয়েছে। যাই হোক, যেখান থেকে আসুক আমাকে যখন সংস্থাগুলো বলে তখন আমি একবার ফরেন মিনিস্ট্রিকে বলি, একবার ডিএমআরকে বলি, একবার কোথাও যখন হয় না হোমকে বলি, তখন শেষ পর্যন্ত আমি পিএমওকে বলি। পিএমওকে কাকে বলবে সেটাও সুনির্দিষ্ট না, কিন্তু যদি এখন হাই রিপ্রেজেন্টেটিভ এক স্যারকে নিয়োগ দেওয়া হয়েছে, এখন এর আগে গভর্নর রিজভি স্যার এই কাজটা করতেন আমি যতটুকু জানি, যদিও ওনার ডেজিগনেশনটা ওরকম ছিল কিনা আমি জানি না, বাট উনি এটা লুক আফটার করতেন। তো শেষ পর্যন্ত স্যারের কাছে যাওয়াটা আমার পক্ষে খুব সম্ভব ছিল না, তাই না? এখন ধরুন এই যদি ধরেন প্রায় 56 জন 10 জাতিগোষ্ঠীর লোক ঢুকেছে গত 4-5 দিন আগে। এইখানে বড়ুয়া আছে, চাকমা আছে, রাখাইন আছে, বোম আছে, খিয়াং আছে। তো এখন এদেরকে কি করা হবে? সাংবাদিকরা প্রশ্ন করে, আমি বললাম এরা তো আমার ক্যাম্পে ঢুকে নেই, সুতরাং আমার দায়িত্ব না, মানে আমি অ্যাভয়েড করলাম। তারপরে ডিসি কে প্রশ্ন করে, ডিসি আমাকে ফোন করে। তারপরে ফাইনালি ডিসি কে বললাম যে তুমি একটা চিঠি লেখো। তো ডিসি সম্ভবত ফরেন মিনিস্ট্রিতে চিঠি লিখেছে, ক্যাবিনেটকে জানিয়েছে, কিন্তু কোথাও থেকে কোনো সিদ্ধান্ত আসে না কি করতে হবে। তো এই যে একটি সমস্যা, এবং একটি জিনিস আমরা তো শুরু করি, ধরেন আমাদের সবকিছু শুরু হয় 71 থেকে, আসলে মানে এর আগে মনে হয় যেন বাংলাদেশ বা এই জায়গাটা ছিল না কোথাও, মানে রোহিঙ্গাও শুরু হয় 71 থেকে, অথচ কক্সবাজারে জন্মিত হয়েছে ইনফ্লাক্স থেকে। এই বিষয়টা আমরা ভুলে যাই। এবং ওই অঞ্চলটার যে একটা স্ট্র্যাটেজি আছে, আপনারা যদি একটু পড়াশোনা করি তাহলে তো আমরা বুঝি যে এটা একটা ক্রনিক হিস্টোরিক্যাল এথনো রিলিজিয়াস প্রবলেম। তো সেই নিরিখে কেন আমরা আরো আগ থেকে কোনো প্ল্যান নিচ্ছি না? ইভেন 2017 সালে যখন আমাদেরকে ওখানে দেয়া হলো, আমি অ্যাটাচমেন্টে ছিলাম ত্রিপুরাসি অফিসে, তো আমাদেরকে বলা হলো যে বাঁশ ব্যাগ দিয়ে ওদের ঘর তুলে দাও, বন্ট পূজা করে ঘর তুলে দিলাম, এবং ওটার নাম দেওয়া হলো টেম্পোরারি শেল্টার, মানে স্পন্টেনিয়াস টেম্পোরারি শেল্টার। তো আমারও মাথায়, কেউ বলেনি আমাকে, কিন্তু আমারও মাথায় ছিল টেম্পোরারি মানে তো এরা কিছুদিন পরে চলে যাবে। এবং আমাদেরকে বলা হলো 78-এ চলে গেছে, 92-তেও তো মোটামুটি 10 বছরের মধ্যে অধিকাংশ লোকই চলে গেছে। তো আমি ওয়ার্ল্ড ব্যাংকের এখানকার যিনি কান্ট্রি প্রধান ছিলেন তার সাথে দিন তর্কই করলাম যে আপনারা ওয়ার্ল্ড ব্যাংক আসছেন লোন দেবেন কেন, এরা তো চলে যাবে 2-3 বছরের মধ্যে। উনি বললেন যে 5 বছর আগে তো যাওয়ার কথাই উঠবে না। চাইনিজ বড় লোক ছিলেন, আমি ভুলে গেছি ওনার নাম। তো আমি খুব রাগই করেছি ওনার সাথে যে আপনি কি বলেন। তা এখন তো দেখি আসলে আমি হচ্ছে বোকা একদম, মানে বোকা না, শুধু বোকার অর্থ। আসলে ওনারা তো মানে পৃথিবী চষে বেড়ায়, ওনারা ভালো করে জানেন। তাহলে কি আমাদের যারা পলিসি মেকার তারা কি জানতেন না এটা কখন ঘটবে, কি ঘটবে? তো আমরা তাহলে প্রিপারেশন নিলাম না। এই যে ইনফ্লাক্সটা শুরু হলো, হ্যাঁ স্পিডি, সো ফার মোস্ট মানে স্পিডি ইনফ্লাক্স ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। 7-8 লক্ষ লোক কয়েকদিনের ভিতরে ঢুকে গেছে। আমাদের প্রিপারেশন ছিল না, কিন্তু ঢোকার পরেও তো প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল না। আমাদের মনে হয়নি যে আমাদের কোনো সেরকম কোনো প্রিপারেশন আছে, এখনো পর্যন্ত আছে। এবং সেটির জন্য বড় দায়, যেটি পরিমল দাও ঠিক করেই বলেছেন, আসলে মানে আমাদের মূল সমস্যা হলো আমাদের ন্যাশনাল কনসেনসাসের জন্য যে অর্গানাইজেশন গুলো কাজ করে সেগুলো ফেলিয়ার। তো এটা তো আমার মতো আমরা মুখে বলাটা খুব শোভনীয়। তো
আমি ক্যাম্পের ভেতরের ম্যানেজমেন্টটা সম্পর্কে আপনাদেরকে একটু দৃষ্টিপাত করি। এখন মানে ওই যে বললাম যে ধরেন এরা এখানে আছে, তাদেরকে যদি আমি ভালো ঘর দিই, পড়ালেখা দিই, লাইভলিহুড দিই, সিকিউরিটি দিই, তাহলে ওরা যাবে কেন ওই পারে? এটা একটা সঙ্গত প্রশ্ন। কারণ আপনি সবকিছু যদি এখানে পায় যেগুলো ওখানে নাই, তো সেখানে তো যাওয়ার তারা আগ্রহ হারিয়ে ফেলবে। মানে ডেফিনেটলি দ্যাট উইল ফ্রাস্ট্রেটেড দি আওয়ার রিপাট্রিয়েশন প্রসেস। বাট হোয়াট ইজ দি অল্টারনেটিভ? মানে এর উল্টোটা কি? এর উল্টোটা হচ্ছে রিপাট্রিয়েশন করে ফেলা, কিন্তু সেটা হচ্ছে না। তাহলে 7-8 বছর ধরে এইভাবে রাখার তো কোনো মানে নেই। এবং এই বিষয়ে আরো আজকে নর্থ সাউথকে অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার মনে হচ্ছে যে যে জিনিসটা ধরেন আমাদের গভর্নমেন্টের করা উচিত, সেটি নর্থ সাউথ করছে, এবং এটি আরো আলোচনা হওয়া উচিত এবং আরো ডিসকাশন হওয়া উচিত যে এডুকেশন প্রথমে লার্নিং কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক নামে আমরা কি করলাম, এটিতে মানে রোহিঙ্গা যে অশিক্ষিত সেও ইন্টারেস্ট বোধ করেনি, মানে যে লেখাপড়া জানা সেও বলছে যে একটা ফালতু জিনিস হয়েছে। তারপরে আমরা মিয়ানমার কারিকুলামকে অ্যালাউ করলাম। মিয়ানমার কারিকুলাম অ্যালাউ করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে ওখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে বার্মিজ ল্যাঙ্গুয়েজ। এখন রোহিঙ্গাদের মধ্যে বার্মিজ ল্যাঙ্গুয়েজের কম্পিটেন্সি ভেরি লো। তো এখন ওরা কি পড়ায় আসলে আমরা যেহেতু জানি না, বার্মিজ ল্যাঙ্গুয়েজ ভেরি ইনএক্সেসিবল ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য, এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এরিয়ার বিষয়। তো আমরা বুঝি না আসলে সে কি পড়াচ্ছে। যারা সুপারভাইজার থাকে স্কুলগুলোতে তারা আসলে ধরতে পারে না যা সত্যি ওনারা কি পড়াচ্ছেন কিনা। তো এখন বার্মিজ ল্যাঙ্গুয়েজে পড়লো, বুঝলাম, কোন মানুষ শিখলো, আদৌ কি বার্মিজ ল্যাঙ্গুয়েজ তো ওদের ইভেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না, আমার মনে হয় থার্ড ল্যাঙ্গুয়েজ, ফোর্থ ল্যাঙ্গুয়েজ হতে পারে। এর মাধ্যমে আদৌ পড়াশোনা হয়? হওয়ার কথা না। তো যদি পড়াশোনা না হয় তাহলে এই বাচ্চাগুলো তো যেখানে যাক না কেন তারা তো একটা বার্ডেনে পরিণত হচ্ছে। এডুকেশনটা মিনিমাম করার, এবং ওখানে আবার যে ইনভেস্টমেন্ট দেওয়ার কথা আমাদের ইউএন এজেন্সি গুলো, তারা বাংলাদেশি টিচারকে দিয়ে আপনার 15,500 টাকা, কক্সবাজার এরিয়া আপনি 800 থেকে 1000 টাকার নিচে ডেলি লেবার পাবেন না। 15,500 টাকা দিয়ে এই লোকগুলো উখিয়া বা কক্সবাজার থেকে ক্যাম্পের ভিতরে দিয়ে ওখান থেকে আসে। তো এরা একদিন এসে আপনার সব জায়গায় যখন আন্দোলন হচ্ছে, আমার অফিস ঘেরাও করেছে প্রায় 12 ঘন্টা। মানে আই ওয়াজ ইনোসেন্ট ভিকটিম, মানে আমার তো কোনো দায় নেই আসলে, কিন্তু তারপরেও বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছি। তারা 2-3 দিন এরকম জিম্মি করে রেখেছিল, এবং এটা তো সঙ্গত ছিল তাদের দাবিটি। এবং এই ইনভেস্টমেন্ট দিয়ে এটা আসলে ফার্স এক ধরনের আমার কাছে মনে হচ্ছে। ফুড ধরে মিনিমাম ফুড প্যাকেজ করেছে $12.5 পার হেড পার মান্থ। গত বছর সেটি $8 নেমেছিল। এই $12.5 হচ্ছে মিনিমাম ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। হিসাব করে দেখা যায় যে পার মিলের দাম পড়ে 16 টাকা। যখন একটা বাংলা কলা, কক্সবাজারে যে বাংলা কলা বলা হয়, এটার দাম 10 টাকা আপনার। এটা ডিমের দাম 12-13 টাকা। সেখানে আপনার 16 টাকা দিয়ে তিন বেলা, এক বেলা 16 টাকা দিয়ে খেতে হয়। তো স্বাভাবিকভাবে কিছুদিন আগে একটা সার্ভে করেছেন আইএসসিজি, সেখানে দেখানো হয়েছে যে 73% রোহিঙ্গা বাইরে থেকে খাবার কেনে। তো এই টাকাটা পাচ্ছে কোথায় সে? এবং এইসব কারণে তাকে মানে পুশ করা হচ্ছে যে ইয়াবা ব্যবসা, যে হিউম্যান ট্রাফিকিং, তারপর আপনার আর্ম স্মাগলিং, এইসব যে নেগেটিভ যে কোপিং মেকানিজম গুলো আছে তার সাথে জড়িয়ে যাচ্ছে। এটি এবং শুধুমাত্র ওদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, কারণ এটি করার জন্য আমাদের দেশীয় লোকজন যারা তাদের সাথে জড়িয়ে যাচ্ছে, এবং একটা পুরো এলাকায় একটা সিকিউরিটি থ্রেট তৈরি হয়েছে। যদিও সিকিউরিটি লেন্স দিয়ে দেখার ব্যাপারে অনেকে আপত্তি করছেন, বাট এটা কোনো উপায় তো নেই, এটা দেখতেই হবে, কোনো বিকল্প নেই। আপনার এখন আমার কাছে মনে হয়েছে, আমাদের একটা কথা আছে না, আপনার ভিক্ষা দরকার নেই কুত্তা সামলা, সরি মানে কথাটা খুব বিশ্রী। এখন তো আপনার রিপাট্রিয়েশন বাদ দিয়ে বরং বাকি 6 লাখ ঢুকে যায় কিনা সেটি এখন থামানো দরকার, কারণ অলরেডি তো ঢোকা শুরু হয়েছে। এখন গত কয়েক মাসে প্রায় মানে ইউএনএইচসিআর একটি হেড কাউন্টিং করেছে, ওখানে 67,000 বলেছে, যদিও বলেছে ওভারল্যাপিং আছে ওখানে, বাট ওভারল্যাপিং বাদ দিলে নট লেস দেন 50,000। তো বাকিগুলো তো ঢুকবে আপনার। এখন সেফ জোনের কথা হয়েছে, সেফ জোন আমি জানি না, আমি ডিপ্লোমেট না বা এসব বুঝিও না, কিন্তু আমার যেটি মনে হয়
এমন কোন মেকানিজম করার দরকার যে ওখানে যে স্টারভেশনটা হচ্ছে, মেডিকেল নিডটা আছে এবং কনফ্লিক্টটা হচ্ছে, ওরা সেফ বোধ করবে, মিনিমাম সেফ বোধ করবে, খাবারের অভাবে যাতে বাংলাদেশে প্রবেশ না করে। এটা ক্রস বর্ডার এইড সাপোর্ট হতে পারে। হিউম্যান করিডোর সম্ভবত আমাদের জন্য নেগেটিভ ইম্প্যাক্টই হবে আমার ধারণা, আমি যতটুকু বুঝি আর কি। তো সেই ক্ষেত্রে ওখানে যদি ক্রস বর্ডার এইড সাপোর্টটা দেওয়া যায়, এটি আমাদের জন্য খুব ভালো হবে। আর রিসেটেলমেন্ট অ্যাকচুয়ালি অনেকে বলছেন, আমরা এখানে হয়তো বলতে পারি রিসেটেলমেন্ট গত প্রায় 21 সাল থেকে এ পর্যন্ত সব মিলিয়ে 3000 লোক গিয়েছে। তো ডেইলি আপনার 100 জন বাচ্চা হয়, বছরে 30,000 বাচ্চা জন্ম নেয়। সেখানে বড় বড় দেশগুলো 3000 লোক নিয়েছে গত প্রায় 4 বছর। এগুলো আসলে কোনো সমাধান না, এবং এটি বরং একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। যদিও অনেকেই বলছে যে these things are actually working to keep their hopes alive, এটা বলে, কিন্তু আমার কাছে মনে হয় এটা পুল ফ্যাক্টর হিসেবে কাজ করে। এইটা বরং সবার ইয়াং ছেলেদের একটা সমস্যা তৈরি হয়ে গেছে ক্যাম্পের মধ্যে। ওদের সাথে আমরা ইন্টারেক্ট করি, ওরা ভুলে গেছে যে ওদের দেশের যে ওই যে অঞ্চল থেকে আসছে সেখানকার নাম কি, ওখানে আদৌ যেতে হবে কিনা। ওরা বিভিন্ন সংস্থা থেকে হয়তো মাসে 8,000-9,000 টাকা পায় এবং এরা এখন ভুলে যাচ্ছে। এইটা এক ধরনের আরেকটা জেনোসাইড হচ্ছে, কালচারাল জেনোসাইড হচ্ছে। এদেরকে এই রিসেটেলমেন্টের স্বপ্ন দেখানো হয়েছে, ওরা বাইরে চলে যাবে। একটা জেনারেশন যখন তার ভেতর থেকে আর্টসটা নষ্ট করে দেওয়া হয়, যে তার দেশে ব্যাক করা দরকার, তার একটা দেশ আছে, এই স্বপ্নটা যখন ভুলিয়ে দেওয়া হয়, তো তার থেকে তো বড় জঘন্য গাজার নেই। এবং এর বিপরীতে আমরা কিছুই করতে পারছি না আসলে। With this, I think I want to stop. Thank you very much.